উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে রসায়ন প্রথম পত্রের 4র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের এটি 6ষ্ঠ পর্ব। আজকের এই পর্বটি উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব, এবং দ্বিতীয়ত আমরা আলোচনা করব বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে। আজকের এই আলোচনা থেকে তোমরা বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবে এবং সেই সাথে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে আমরা আলোচনা করছি বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব নিয়ে। আমরা জানি যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদকগুলো গ্যাসীয় অবস্থায় থাকে, অর্থাৎ যে বিক্রিয়াগুলো গ্যাসীয় বিক্রিয়া তাদের উপর চাপের প্রভাব আছে, এবং এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। চাপ বৃদ্ধিতে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায় তা যদি আমরা জানতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি চাপ বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থগুলোর আয়তনের হ্রাস ঘটে। চাপ বৃদ্ধি করলে যেহেতু আয়তন হ্রাস পায়, তার মানে বিক্রিয়ক অণুগুলো আগের থেকে আরো কাছাকাছি অবস্থানে চলে আসলো, অর্থাৎ তাদের ঘনমাত্রা বা ঘনত্ব বেড়ে গেল। ফলে এই বিক্রিয়ক অণুগুলো যেহেতু ছোটাছুটি করছে, ফলে তাদের মধ্যে কি সংঘর্ষ বেড়ে যায়। আর সংঘর্ষ বেড়ে গেলে আমরা জানি তাদের মধ্যে কার্যকর সংঘর্ষ সংখ্যাও বেড়ে যায়। আর একটি রাসায়নিক বিক্রিয়ায় কার্যকর সংঘর্ষ সংখ্যা যত বাড়ে, বিক্রিয়ার হারও তত বাড়ে। এ কারণে আমরা বলছি চাপের বৃদ্ধিতে বিক্রিয়ার হার বাড়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে বিক্রিয়ার হারের উপর চাপের কি প্রভাব। এক্ষেত্রে আমরা বলছি যে চাপের সাথে বিক্রিয়ার হার সমানুপাতিকভাবে সম্পর্কিত, অর্থাৎ চাপ বৃদ্ধিতে বিক্রিয়ার হার বাড়ে, চাপ হ্রাসে বিক্রিয়ার হার কমে। তাহলে এই হচ্ছে বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব। এরপরে আমরা চলে যাচ্ছি বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। প্রথমে আমরা জানবো যে তাপমাত্রা বৃদ্ধিতে যে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় তা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। আমরা এই ক্ষেত্রে একটি বিক্রিয়া বিবেচনা করছি, সোডিয়াম থায়োসালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমরা জানি সোডিয়াম ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার এবং পানি উৎপন্ন হয়। আমাদের সমতা করলে এখানে 2HCl 2NaCl এগুলো হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্ষেত্রে এই সোডিয়াম থায়োসালফেটের দ্রবণ ব্যবহার করি এবং HCl এর দ্রবণ ব্যবহার করি। এরা বর্ণহীন দ্রবণ রূপে অবস্থান করে। যখন এই দুটো দ্রবণ আমরা পরস্পরের সাথে মিশ্রিত করব, তখন এদের মধ্যে বিক্রিয়া সংঘটিত হবে এবং এদের বিক্রিয়া থেকে আমরা সোডিয়াম ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার এবং পানি উৎপন্ন হতে দেখব। সোডিয়াম ক্লোরাইড এটিও পানিতে দ্রবীভূত থাকবে, এর উপস্থিতি আমরা বুঝতে পারবো না। সালফার ডাইঅক্সাইড একটি বর্ণহীন গ্যাস, ফলে এটি বিক্রিয়া মাধ্যম থেকে উড়ে চলে যাবে যদি খোলা পাত্রে বিক্রিয়া আমরা সংঘটিত করি। এর উপস্থিতিও আমরা টের পাবো না। কিন্তু সালফার এটি হলুদ বর্ণের কঠিন পদার্থ, ফলে এটি অধক্ষিপ্ত হবে বা এর অধক্ষেপ আমরা বিক্রিয়া মাধ্যমে সৃষ্টি হতে দেখব। আর পানি এটি দ্রবণে মিশ্রিত থাকবে, এর উপস্থিতিও আমরা খুব একটা বুঝতে পারবো না। তাহলে এই বিক্রিয়ায় শুধু সালফারের উপস্থিতি আমরা অনুধাবন করতে পারবো। তাহলে এই বিক্রিয়াটি আমরা যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সংঘটিত করে হার গণনা করি, তাহলেই আমরা বুঝতে পারবো যে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হারের কি পরিবর্তন হয়। আমরা এক্ষেত্রে কি করতে পারি, একটি কাগজের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে তার উপরে আমরা একটি বিকার বসিয়ে এই বিকারের মধ্যে এই দুটো দ্রবণ আমরা নিতে পারি।
সোডিয়াম থায়োসালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ একটা নির্দিষ্ট ঘনমাত্রার নির্দিষ্ট পরিমাণ দ্রবণ আমরা এই কাচপাত্রে নিয়ে যদি স্টপওয়াচ চালু করে দিয়ে লক্ষ্য করি কখন এই ক্রস চিহ্নটা ঢেকে যায়। তাহলে আমরা কেন ক্রস চিহ্নটি ঢেকে যেতে দেখব, কারণ এদের মধ্যে যখন বিক্রিয়া হবে তখন এই পাত্রে কি এই সালফার উৎপন্ন হতে থাকবে, আর সালফার যত উৎপন্ন হবে তত বিক্রিয়া মিশ্রণটি ঘোলা হতে থাকবে অধক্ষেপ সৃষ্টির ফলে, এবং এই ঘোলা হতে হতে এক সময় কি হবে, ক্রস চিহ্নটি আর দেখা যাবে না। যে মুহূর্তে ক্রস চিহ্নটি আর দেখা যাচ্ছে না সেই মুহূর্তে আমরা যদি স্টপওয়াচ বন্ধ করে দিয়ে সময়টা গণনা করি তাহলে একটি সময় এই বিক্রিয়ার ক্রস চিহ্ন ঢেকে যাওয়ার জন্য আমরা গণনা করতে পারবো। এই বিক্রিয়াটি আমরা প্রথমে যে তাপমাত্রায় করলাম, এরপরে আমরা একই পরিমাণ সোডিয়াম থায়োসালফেট এবং এই সেল একই ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করে শুধু যদি তাপমাত্রা বাড়িয়ে বিক্রিয়াটি সংঘটিত করি এবং ক্রস চিহ্ন ঢেকে যাওয়ার সময় ধারণ করি বা রেকর্ড করি, তাহলে ভিন্ন ভিন্ন তাপমাত্রা এই পরীক্ষাটি করে আমরা দেখতে পাবো তাপমাত্রা যত বাড়িয়েছি আমরা তত কম সময়ে এই ক্রস চিহ্নটি ঢেকে গিয়েছে। অর্থাৎ বিক্রিয়া এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রুত সংঘটিত হয়েছে বলেই কি হয়েছে, দ্রুত সালফার উৎপন্ন হয়েছে, আর সালফার যত দ্রুত উৎপন্ন হবে তত দ্রুত ক্রস চিহ্নটি মিলিয়ে যাবে, ফলে আমাদের সময় কম লাগবে। তাহলে এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারবো যে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হারও বাড়ে। আমাদের তাহলে পরীক্ষা দ্বারা আমরা প্রমাণ করতে সক্ষম হলাম তাপমাত্রা বৃদ্ধিতে যে বিক্রিয়ার হার বাড়ে। এই বিষয়টি সর্বপ্রথম আসলে বিজ্ঞানী আরহেনিয়াস তিনি অনুধাবন করেন এবং তিনি দেখেন যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়। এই যে বিক্রিয়ার হার এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে দুটি কারণ কাজ করে। আমরা আগেও বলেছি দুটি কারণ, আমরা এখন সেই দুটি কারণ নিয়ে আলোচনা করব। প্রথমত, বিজ্ঞানী আরহেনিয়াস যেটি দেখিয়েছেন যে তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হবে, অধিক সংখ্যক বিক্রিয়ক অণু প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি অর্জন করতে সক্ষম হবে। আমাদের বিক্রিয়ক অণুগুলো মাধ্যম থেকে শক্তি গ্রহণ করে উদ্দীপিত হয়ে প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি অর্জন করে শক্তি বাধ অতিক্রমের মাধ্যমে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা এর আগের আলোচনায় এই প্রসঙ্গে বলেছি শক্তির বাধ অতিক্রম করে কিভাবে বিক্রিয়া সংঘটিত হয়, বা সক্রিয়ণ শক্তি অর্জনকারী অণুগুলো কিভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে সে সম্পর্কিত আলোচনা আমরা করেছি। আমরা তাহলে তাপমাত্রা বৃদ্ধির ফলে কি দেখতে পাবো, বিক্রিয়া মাধ্যমের শক্তি বেড়ে যাবে, ফলে প্রতিটা বিক্রিয়ক অণু আরো বেশি বেশি করে শক্তি গ্রহণ করে তারা প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি অর্জন করতে চাবে। আগে কম তাপমাত্রায় যতগুলো অণু সক্রিয়ণ শক্তি অর্জন করতে সক্ষম হয়েছিল, এখন তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হবে, আরো বেশি সংখ্যক অণু সেই প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারবে। কেন করতে পারবে? কারণ আগে যে অণুগুলো অল্প একটু শক্তির অভাবে সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারলো না, অর্থাৎ যারা সক্রিয়ণ শক্তির খুব কাছাকাছি অবস্থান করছিল, এখন মাধ্যমের শক্তি বাড়িয়ে দেওয়ায় সকল অণুই কি আগের থেকে অল্প অল্প করে বেশি শক্তি শোষণ করবে সক্রিয়ণ শক্তি অর্জনের জন্য। ফলে যাদের অল্প একটু ঘাটতিতে সক্রিয়ণ শক্তি অর্জিত হয়েছিল না, তারা এখন কিন্তু সক্রিয়ণ শক্তি অর্জন করে ফেলবে। ফলে কি হবে, অধিক সংখ্যক অণু প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি অর্জন করবে, এর ফলে তাদের বিক্রিয়ায় অংশগ্রহণ বাড়বে, ফলে বিক্রিয়ার হার বাড়বে। তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার এটি সক্রিয়ণ শক্তির সাথে সম্পর্কিত এবং সমানুপাতিকভাবে সম্পর্কিত, এবং যেহেতু প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়, এজন্য বিজ্ঞানী আরহেনিয়াস এই বিষয়টাকে এক্সপোনেনশিয়ালি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে বিক্রিয়ার হার এটি সমানুপাতিক হবে e⁻ এটা সমানুপাতিক। এখানে ইএ হচ্ছে আমাদের বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, আর মোলার গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে পরম তাপমাত্রা। আর এই যে রাশিটা e⁻ এটা দ্বারা আসলে
মোট বিক্রিয়ক অণুর কত অংশ সক্রিয়ণ শক্তি অর্জন করতে পেরেছে সেই ভগ্নাংশ নির্দেশক রাশি বোঝাচ্ছে এই e⁻⁻ দ্বারা। আমরা আরেকটু পরিষ্কার করার জন্য বলছি, মনে করো একটি বিক্রিয়ার মাধ্যমে 10টি অণু উপস্থিত আছে এবং সেই 10টি অণুর মধ্যে 3টি অণু প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারলো, তাহলে কত অংশ সক্রিয়ণ শক্তি অর্জন করলো? নিশ্চয়ই 10/3 অর্থাৎ 10^3 অংশ। এই যে ভগ্নাংশ আমরা পেলাম, এটাই আসলে নির্দেশ করা হয়েছে e⁻⁻ দ্বারা। তাহলে মোট অণুর কত অংশ সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারলো সেই ভগ্নাংশ নির্দেশক রাশি হচ্ছে আমাদের e⁻⁻ তাহলে বিজ্ঞানী আরহেনিয়াস এটাকে এক্সপোনেনশিয়ালি দেখাইছেন, কারণ বিক্রিয়ার হার প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়, অর্থাৎ এক্সপোনেনশিয়ালি বাড়ে বলে এটাকে এক্সপোনেনশিয়াল টার্ম হিসাবে দেখানো হয়েছে। আবার দ্বিতীয় যে কারণ, সেখানে বলা হয়েছে যে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ক অণুগুলোর গতিশক্তি বাড়বে, ফলে তাদের ছোটাছুটি বাড়বে, আর ছোটাছুটি যদি বাড়ে তাদের মধ্যে সংঘর্ষ বাড়বে, আর সংঘর্ষ যত বাড়বে তত কার্যকর সংঘর্ষ সংখ্যাও বাড়বে, ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে কার্যকর সংঘর্ষ সংখ্যা যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কার্যকর সংঘর্ষ সংখ্যার সাথেও কিন্তু সমানুপাতিক ভাবে সম্পর্কিত। তাই বলা যায় যে বিক্রিয়ার হার is proportional to n। এখানে n দিয়ে আমরা কার্যকর সংঘর্ষ সংখ্যাকে নির্দেশ করেছি। তাহলে বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে e⁻⁻ আবার বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে n। আমরা এই দুটোকে যদি সমন্বয় করি তাহলে কি দাঁড়াবে? সমন্বয় করলে দাঁড়াবে যে বিক্রিয়ার হার is proportional to n into e⁻⁻ আমরা জানি বিক্রিয়ার হারের সাথে হার ধ্রুবক সম্পর্কিত। যদি হার ধ্রুবকের মান বাড়ে তার মানে বিক্রিয়ার হার বাড়ে, আবার হার ধ্রুবক যদি কম হয় তাহলে বিক্রিয়ার হারও কম হয়। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার হারের সাথে হার ধ্রুবক এটিও সমানুপাতিক ভাবে সম্পর্কিত, অর্থাৎ বিক্রিয়ার হার is proportional to k। এখানে k হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে যেহেতু বিক্রিয়ার হার এদের সমানুপাতিক, আবার বিক্রিয়ার হার k এর সমানুপাতিক, তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা বলতে পারি k এটিও নিশ্চয়ই n into e⁻⁻ এর সাথে সমানুপাতিক ভাবে সম্পর্কিত। তাহলে k কেও আমরা এই রাশিটির সমানুপাতিক বলতে পারি। তাহলে এই বিক্রিয়াটা আমরা কিভাবে সমান করতে পারি? আমরা এই ক্ষেত্রে সমান করার জন্য একটি ধ্রুব রাশি ব্যবহার করছি x। তাহলে আমরা লিখতে পারি k সমান x into n into e⁻⁻ এখানে x কে আমরা স্থানিক বিন্যাস সহগ বলে থাকি। বিজ্ঞানী আরহেনিয়াস আবার এই দুটো রাশির গুণফলকে আরেকটি রাশি দ্বারা প্রতিস্থাপিত করেছেন, যাকে আমরা a দিয়ে প্রকাশ করছি। তাহলে k সমান হচ্ছে a into e⁻⁻ তাহলে এই সমীকরণটি আসলে তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার ধ্রুবককে সম্পর্কযুক্ত করেছে, এবং এই সমীকরণটিকে আমরা বিজ্ঞানী আরহেনিয়াস কর্তৃক প্রতিষ্ঠিত আরহেনিয়াসের সমীকরণ বলে থাকি। তাহলে এই সমীকরণকে আমরা বলছি আরহেনিয়াস সমীকরণ, যে সমীকরণের মাধ্যমে আসলে তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার ধ্রুবককে সম্পর্কিত করা হয়েছে। আর আমরা জানি তাপমাত্রার পরিবর্তনে হার ধ্রুবকের পরিবর্তন হবে, আর হার ধ্রুবকের পরিবর্তন হলে অবশ্যই বিক্রিয়ার হারেরও পরিবর্তন হবে। কিন্তু এই রূপে আসলে তাপমাত্রার পরিবর্তনে হার ধ্রুবকের কি পরিবর্তন হবে তা আমরা বুঝতে সঠিকভাবে পারি না। এই জন্য আমরা এই সমীকরণটিকে একটু সরলীকরণ করার জন্য এখন উভয় পাশে লন নেব। আমরা যদি এই সমীকরণটির উভয় পাশে লন নেই তাহলে যেটি দাঁড়ায় লন কে সমান লন a মাইনাস ea/rt।
তাহলে এটি কিভাবে আসলো আমরা যদি একটু বিশ্লেষণ করি, আসলে e⁻⁻ এটার মানে হচ্ছে লন ইনভার্স -ea/rt। তাহলে আমরা এটাকে যদি লন দিয়ে গুণ করি তাহলে লন ইনভার্স কাটা গিয়ে থাকবে -ea/rt। আমরা এই জন্য এখানে -ea/rt লিখেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার এই সমীকরণের উভয় পাশে যদি আমরা লগ নেই তাহলে কি আমরা এই সমীকরণটিকে 1 নাম্বার সমীকরণ ধরলাম। এখন এর উভয় পাশে লগ নিলে কি হবে, আমরা জানি লন কে লগ করলে 2.303 দিয়ে গুণ করতে হয়। তার মানে লন x সমান হচ্ছে 2.303 log x। এজন্য আমরা লন কে সমান লিখলাম 2.303 log k। ঠিক একই রকম লন a সমান হবে 2.303 log a। আর এইখানে যা তাই থাকবে ea/rt, যেহেতু এখানে লন নাই। আমরা এখন উভয় পক্ষকে যদি 2.303 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, এখান থেকে আমরা পাবো log k সমান log a minus ea/2.303 rt। তাহলে এই সমীকরণটিকে আমরা 2 নাম্বার সমীকরণ হিসাবে বিবেচনা করলাম। এই দুটো সমীকরণ থেকেই আসলে আমরা সহজেই তাপমাত্রার সাথে হার ধ্রুবকের সম্পর্ককে বুঝতে পারি। আমরা 1 নম্বর সমীকরণটিতে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে যদি তাপমাত্রা আমরা ক্রমশ বৃদ্ধি করতে থাকি তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে এই রাশিটির মান ক্রমশ ছোট হতে থাকবে, ফলে এদের বিয়োগফল ক্রমশ বড় হবে এবং লন কে এর মান ক্রমশ বাড়বে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে লন কে বাড়বে, অর্থাৎ কে এর মান বাড়বে। আর তাপমাত্রা বৃদ্ধিতে কে এর মান বাড়া মানে বিক্রিয়ার হার বাড়া। তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার ধ্রুবক তথা বিক্রিয়ার হার বাড়ে। আবার একই রকম টি যদি ক্রমশ হ্রাস পেতে থাকে, কমতে থাকে, তাহলে এই রাশিটি ক্রমশ বড় হতে থাকবে, ফলে এদের বিয়োগফল ক্রমশ ছোট হবে এবং লন কে এর মান ক্রমশ কমে যাবে, হ্রাস পাবে। অর্থাৎ টি হ্রাসে লন কে হ্রাস পাবে তথা বিক্রিয়ার হার হ্রাস পাবে। অর্থাৎ কে এর সাথে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাটি সমানুপাতিক ভাবে সম্পর্কিত। অর্থাৎ তাপমাত্রা বাড়লে হার ধ্রুবক বাড়ে মানে বিক্রিয়ার হার বাড়ে, আবার তাপমাত্রা কমলে হার ধ্রুবক কমে অর্থাৎ বিক্রিয়ার হার কমে। ঠিক একই রকম ফলাফল আমরা এই সমীকরণেও পাবো। টি বৃদ্ধিতে এই রাশিটি ছোট হবে, ফলে বিয়োগফল বড় হবে, লগ কে এর মান বাড়বে অর্থাৎ হার ধ্রুবক বাড়বে, তার মানে বিক্রিয়ার হার বাড়বে। আবার টি কমালে এই রাশিটি বড় হতে থাকবে, বিয়োগফলটি ছোট হতে থাকবে, ফলে লগ কে এর মান বড় কমে যাবে অর্থাৎ হার ধ্রুবক তথা বিক্রিয়ার হার কমে যাবে। তাহলে তোমরা এই দুটি সমীকরণ থেকে নিশ্চয়ই তাপমাত্রার পরিবর্তনে হার ধ্রুবকের তথা বিক্রিয়ার হারের কি পরিবর্তন হয় সেটি বুঝতে পেরেছ। এখানে আরেকটি বিষয় আমরা বলবো, সেটি হচ্ছে আমরা যদি এই সক্রিয়ণ শক্তির হ্রাস বৃদ্ধির কথা চিন্তা করি তাহলে কি হবে দেখো, আমরা যদি সক্রিয়ণ শক্তি বেশি হয় কোন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি হওয়া মানে এই রাশিটির মান বড় হয়ে যাওয়া, তখন কি হবে, বিয়োগ ফলটি বড় হবে, ফলে লগ কে এর মান কমে যাবে অর্থাৎ হার ধ্রুবক কমবে তথা বিক্রিয়ার হার কমবে। তার মানে সক্রিয়ণ শক্তি বেশি হলে বিক্রিয়ার হার ধ্রুবক বা বিক্রিয়ার হার কম হবে। আবার সক্রিয়ণ শক্তি যদি কম হয় তাহলে এই রাশিটি ছোট হবে, বিয়োগ ফলটি বড় হবে, তখন কিন্তু লগ কে বা কে এর মান বাড়বে অর্থাৎ বিক্রিয়ার হার বাড়বে। তাহলে সক্রিয়ণ শক্তির সাথে কিন্তু হার ধ্রুবক বা বিক্রিয়ার হারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সক্রিয়ণ শক্তি বেশি হলে বিক্রিয়ার হার কম হবে, সক্রিয়ণ শক্তি কম হলে বিক্রিয়ার হার বেশি হবে। তাহলে এই দুটি সমীকরণ আমাদের এই তথ্যগুলো কিন্তু প্রদান করছে। আমরা এখন যদি লেখচিত্রের চিন্তা করি 1 নং সমীকরণ অনুযায়ী, তাহলে আমরা কি পাবো, 1 নং সমীকরণ অনুযায়ী আমরা পাবো, আমরা যদি y অক্ষ বরাবর লন কে নেই এবং x অক্ষ বরাবর যদি 1t কে নেই, তাহলে y অক্ষ বরাবর নিলাম আমরা লন কে আর x অক্ষ বরাবর নিলাম 1/t 1 নং সমীকরণ হতে। তাহলে আমরা যেহেতু জানি t এর সাথে লন কে এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে 1/t এর সাথে লন কে এর সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। সুতরাং এই ক্ষেত্রে আমরা একটি ক্রমহ্রাসমান রেখা পাবো আর
এই যে সমীকরণটি, এই সমীকরণটি কিন্তু সরল রেখার অনুরূপ একটি সমীকরণ। আমরা কিভাবে বুঝবো এটি? লক্ষ্য করো, আমরা যদি এই ln k কে y ধরে নিই এবং 1/t কে x ধরে নিই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের y আর এটাকে আমরা একটু মডিফাই করে লিখছি into 1/t, তাহলে এইটুকুকে আমরা ধরছি x। তাহলে লক্ষ্য করে x এর সাথে গুণ অবস্থায় আছে এইটুকুকে আমরা m ধরলাম। আমরা মাইনাস সহ m ধরলাম কারণ এখানে আমরা এটাকে পজিটিভ রূপে কল্পনা করতে যাচ্ছি। আর এই ln a এটাকে যদি আমরা c ধরি, ধ্রুব রাশি, তাহলে y সমান c প্লাস mx বা mx প্লাস c, এক কথাই। তাহলে এই ক্ষেত্রে এটি একটি সরল রেখার সমীকরণের অনুরূপ সমীকরণ আমরা বলতে পারি, কারণ এটি সরল রেখার সমীকরণের সাথে এই সমীকরণটি মিলে গেল। এই কারণে আমরা বলছি এটি সরল রেখার সমীকরণের অনুরূপ একটি সমীকরণ। তাই এই ক্ষেত্রে আমরা ক্রমহ্রাসমান একটি সরল রেখা কিন্তু লেখচিত্রে পাবো। এবং এই লেখচিত্রের ঢাল সমান কি হবে? এই লেখচিত্রের ঢাল হবে আমরা যাকে m ধরেছি, অর্থাৎ মাইনাস ea/r। এই সমীকরণে কিন্তু m ঢাল, আর ঢাল কাকে ধরলাম? মাইনাস ea/r কে। সুতরাং এখানেও ঢাল সমান হবে মাইনাস ea/r। তাহলে এই লেখচিত্র থেকে আমরা যে ঢালের মান পাবো সেই মান এবং r এর মান আমাদের জানা। এই দুটো বসালে দেখো এখান থেকে কিন্তু আমরা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি গণনা করতে পারি। তাহলে সুতরাং আমরা এই ln k এর বিপরীতে 1/t লেখচিত্র স্থাপন করে যে ক্রমহ্রাসমান সরল রেখাটি পাবো তার ঢাল থেকে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি গণনা করতে পারি। আবার আমরা যদি একই বিষয় 2 নং সমীকরণ অনুযায়ী বিবেচনা করি, তাহলে 2 নং সমীকরণ অনুযায়ী আমরা কি নিচ্ছি? আমরা y অক্ষে নিচ্ছি log k আর x অক্ষে নিচ্ছি 1/t। তাহলেও আমরা একই রকম এখানে ক্রমহ্রাসমান একটি সরল রেখা পাবো। তবে এই সরল রেখাটি যতটা খাড়া হবে এটা কিন্তু ততটা খাড়া হবে না, কারণ এখানে আরেকটি রাশি 2.303 কিন্তু উপস্থিত আছে। এর কারণে এটি একটু বেশি ঢালু হবে। তাহলে এই ক্ষেত্রেও আমরা ঢাল সমান কি পাবো? লক্ষ্য করো, তাহলে 1/t যদি x হয় তাহলে এইটুকু হচ্ছে আমাদের m। তাহলে এখানে আমরা বলতে পারি ঢাল সমান মাইনাস ea/2.303r। তাহলে log k এর বিপরীতে 1/t নিলে আমাদের ঢাল সমান হচ্ছে মাইনাস ea/2.303r। তাহলে এখানেও যদি আমরা ঢালের মান লেখচিত্র থেকে পেয়ে যাই এবং আর আমাদের যেহেতু জানা, তাহলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি গণনা করা যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিক্রিয়ার এই লেখচিত্রের ঢাল থেকে কিভাবে সক্রিয়ণ শক্তি গণনা করা যায় তা বুঝলে, অর্থাৎ আরএনএর সমীকরণ থেকে কিভাবে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি আমরা হিসাব করতে পারি তা আমরা এই লেখচিত্রের ধারণা থেকে জানতে পারলাম। আমরা এখন ভিন্ন ভিন্ন তাপমাত্রায় এই বিক্রিয়ার হার ধ্রুবকের মান জেনে কিভাবে সক্রিয়ণ শক্তি গণনা করা যায় সেই বিষয়টি জানার চেষ্টা করব। আমাদের এখানে যে 2 নং সমীকরণটি আছে, আমরা যদি এই সমীকরণটি ভালো করে লক্ষ্য করি, তাহলে log a minus ea/2.303 RT। তাহলে এই সমীকরণটিতে আমরা যদি লক্ষ্য করি যে একটি নির্দিষ্ট বিক্রিয়ার জন্য এটি ধ্রুব রাশি, আর ধ্রুব রাশি এবং সক্রিয় শক্তিও ধ্রুব রাশি। এখানে শুধুমাত্র তাপমাত্রা এবং হার ধ্রুবক এই দুটো রাশি পরিবর্তনশীল। তাপমাত্রার পরিবর্তনে হার ধ্রুবক পরিবর্তিত হয়। সুতরাং আমরা যদি বলি T1 তাপমাত্রায় একটি বিক্রিয়ার হার ধ্রুবক K1, তাহলে আমরা এই 2 নং সমীকরণ অনুযায়ী লিখতে পারি log K1 সমান log A minus ea/2.303 RT1। তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি 3 নং সমীকরণ। আবার যদি T2 তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক K2 হয়, তাহলে আমরা 2 নং সমীকরণ অনুযায়ী কি লিখতে পারি? আমরা লিখতে পারি log K2 সমান log A minus ea/2.303 RT2। তাহলে এই সমীকরণটিকে আমরা ধরছি 4 নাম্বার। এখন আমরা যদি এই 4 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণকে বিয়োগ করি, তাহলে আমরা লেফট সাইডে কি পাবো? লেফট সাইডে পাবো log K2 minus log K1। আর রাইট সাইডে লক্ষ্য করো,
আমরা যেহেতু এই সমীকরণ থেকে এটাকে বিয়োগ করছি, অর্থাৎ এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, ফলে এটা এটা কাটা চলে যাবে। তাহলে আমাদের থাকলো কি মাইনাস EA বাই 2.303 RT2 প্লাস EA বাই 2.303 RT1। তাহলে এটাকে আমরা লিখতে পারি log K2 বাই K1, কারণ বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়। আর এই পাশে আমরা যদি মাইনাস সহ কমন নিই, তাহলে এখানে থাকতেছে মাইনাস EA বাই 2.303 আর এইটুকু কমন যাচ্ছে, আর এখানে থাকছে 1 বাই T2 মাইনাস 1 বাই T1। তাহলে আমরা এটাকে সরল করলে কি পাবো, log K2 বাই K1 সমান মাইনাস EA বাই 2.303 আর ইনটু এখানে T1 T2 আর এখানে হচ্ছে আমাদের 1 বাই T1 মাইনাস T2। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণে আমরা যদি T1 T2 এর মান জানি এবং K1 K2 এর মান জানি, অর্থাৎ T1 তাপমাত্রায় K1 এবং T2 তাপমাত্রায় K2 এর মান যদি আমাদের জানা থাকে, তবে এই সমীকরণ হতে কিন্তু আমরা বিক্রিয়ার সক্রিয় শক্তি গণনা করতে পারি। তাহলে দুটি ভিন্ন তাপমাত্রায় হাইড্রোবকের মান জেনে আমরা এই সমীকরণ অনুযায়ী বিক্রিয়ার সক্রিয় শক্তিকে গণনা করতে পারি। আবার আমরা যদি বিক্রিয়ার সক্রিয় শক্তি জানি এবং যে কোনো একটি তাপমাত্রায় যদি হাইড্রোবকের মান জানি, তাহলে আরেকটি ভিন্ন তাপমাত্রায় হাইড্রোবকের মানও আমরা এই সমীকরণ অনুযায়ী গণনা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত যে আলোচনা, তা এ পর্যন্তই। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক দেবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিওটি যদি দ্রুত পেতে চাও, তাহলে বেল বাটনে ক্লিক করে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।